আমার নাম হরিপদ, বয়স এখন ৬০ ছুঁই ছুঁই। কিন্তু আজ যে ঘটনাটা তোমাদের শোনাতে বসেছি, সেটা তখনকার, যখন আমার বয়স ছিল মাত্র ১৮। যুবকের রক্ত, তেজ দাপট সব মাথার চুলে খুঁজে পাওয়া যেত। সেই সময়েই আমার জীবনে এমন এক রাত নেমে এসেছিল, যার কথা ভাবলেই আজও গরমের রাতেও শরীর শিউরে ওঠে। ঘটনাটা আমাদের গ্রাম, গাঁয়ের মানুষ বলে ডাকাতিয়া পাড়া। ভুতুড়ে গাছপালা ঘেরা, ধানক্ষেতের মধ্যে একটা পুরনো কাঠের চৌকি বসানো ছিল। লোকেরা একে মজা করে বলতো, আয়েশখানা। আসলে ওটা কোনো মদের আড্ডা বা জুয়ার ঘর নয়, শুধু একটা খোলা জায়গা, যেখানে সন্ধ্যার পর গ্রামের বয়স্করা বসে গল্পগুজব করত। কিন্তু গ্রামের ভয়ঙ্কর এক বিশ্বাস ছিল, মধ্যরাতের পর ওই চৌকিতে কেউ বসে থাকলে, তাকে নাকি কেউ অদৃশ্যভাবে ডাকাডাকি করে। কেউ বলে ডাকাতদের ভূত, কেউ বলে পথহারানো মাঝির আত্মা। তবে যাই হোক, মধ্যরাতের পর সেখানে যাওয়া বারণ। সে রাতে ভীষণ গরম, বাতাস নেই এক চুল, শিয়ালের ডাক দূরে দূরে ভেসে আসছে। চারদিকে ধুধু অন্ধকার, চৌমাথার বিশাল বটগাছটা দাঁড়িয়ে আছে ছায়ার মতো, যেন কারো দিকে তাকিয়ে। সন্ধ্যার পর থেকেই গরমে অস্থির হয়ে আছি। ঘরের মধ্যে ঘুম আসছে না। খাটে এপাশ ওপাশ করতে করতে মাথা কেমন গরম হয়ে যাচ্ছে। শেষে ঠিক করলাম বাইরে বের হব। শীতল হাওয়ার জন্য নয়, মোটের উপর একটু ঘুরে এলেই মনটা হালকা হবে। বাইরে বেরিয়ে দেখি চাঁদের আলোয় ধানের ক্ষেতগুলো ঝিলমিল করছে। গ্রামের কাকাটারা, নরেন কাকা, জিতেন কাকা, চৌকিতে বসে আড্ডা দিচ্ছে। আমি কাছে গেলে নরেন কাকা বলল, হরি, এত রাতে একা একা বের হইছস? গরম তো বটে, কিন্তু এই সময়ে বাইরে থাকা ঠিক না রে বাবা। আমি হেসে বললাম, কাকা, ভূত টুত এসব কিছুই বিশ্বাস করি না। জিতেন কাকা মুখটা গম্ভীর করে বলল, বিশ্বাস করিস না ভালো, কিন্তু আমরা যারা বয়স্ক, তাদের এত দিনের অভিজ্ঞতা শুনলি না হবে? আমি পাত্তা দিলাম না। পাশে দাঁড়িয়ে থাকা লণ্ঠনটার আলোয় তাদের মুখটা হলুদ হয়ে উঠছিল। গরমেও তাদের মুখে যেন একটা অদ্ভুত অস্বস্তি। সেই রাতেই, কেবল গরমের জন্য, আমি একটা ভুল করেছি। চৌকিটাতে বসলাম। নরেন কাকা আমাকে বারবার নিষেধ করলেও, আমি ঢাকের মতো বুক বাজিয়ে বললাম, হয়তো এখানে বসলে কি হয় দেখি। তখন প্রায় 10:30 বাজে। কাকারা ঘরে ফিরে গেল, আর আমি চৌকির উপর, কেবল একা। চাঁদের আলোয় ধানের গন্ধ ভেসে আসছে, কিন্তু বাতাস একদম নেই। পুরো হাওয়া যেন মৃত। চৌকি নরম শব্দ করে কাপল। আমি ভেবেছি হয়তো কাঠ পুরনো, তাই শব্দ করছে। কিন্তু পরের মুহূর্তেই অনুভব করলাম, কাঠের নিচে যেন কেউ হাত দিয়ে চাপ দিল। একটা ঠান্ডা অনুভূতি। মনে হলো মাটির ভেতর থেকে কেউ ধীরে ধীরে উঠছে। শরীর শিউরে উঠল, কিন্তু তখনও নিজেকে বোঝালাম, হরি, তোর মনের ভুল। প্রায় 10 মিনিট পর শুনলাম, হরি, হরিপদ। কণ্ঠস্বরটা পুরুষের না, মহিলার না। দুটোই মনে হয়, আবার কোনোটাই মনে হয় না। অদ্ভুত, ফাঁকা,
ধাতব মতো। আমি চমকে উঠে চারদিকে তাকালাম। কেউ নেই। আবার, হরি, শোন, এখানে। চৌকির পাশের বটগাছটা যেন সামান্য নড়ে উঠল। পাতারা কাঁপছে, কিন্তু বাতাস নেই। গলার ভেতর থেকে শব্দ বের হলো না। আমাদের গ্রামে একটা প্রচলিত কথা ছিল, রাতে কোনো অচেনা ডাক প্রথমবার শুনলে সাড়া দেবে না, এটাই নাকি রক্ষা করে। আমি তাই দাঁত চেপে চুপ করে রইলাম। কিন্তু ডাকটা এবার একটু তীব্র হলো। হরি, তুই তো আমাকে চিনতিস, ভুলে গেলি? এবার মনে হলো কেউ আমার পিছন থেকেই বলছে। হঠাৎ মনে পড়ল, 2 বছর আগে গঙ্গায় ডুবে মারা গিয়েছিল আমার ছোটবেলার বন্ধু বিনোদ। সে মারা যাওয়ার আগে আমার সাথেই ছিল। তার শেষ কথাও শুনেছিলাম আমি। আমি কাঁপা গলায় বললাম, কে কে তুই? চারদিকে নিস্তব্ধতা, কেবল ব্যাঙ ডাকছে দূরে। হঠাৎ ঠিক আমার কানের কাছে। আমি, বিনোদ। মনে হলো হৃৎপিণ্ড থেমে যাবে। আমি ঝট করে দাঁড়িয়ে গেলাম। চাঁদের আলোয় দেখলাম, চৌকির এক কোণে যেন একটা ছায়ামূর্তি বসে আছে। মানুষের মতো নয়, ডালপালার মতো চিকন, কিন্তু মানুষের আকৃতি। এই ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা তুলল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে, দৌড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না। ফিসফিস করে বলল, তুই তোর বন্ধুকে চিনলি না? আমি তো আসছিলাম তোর কাছে। মুহূর্তে মনে পড়ল, বিনোদ ডুবে মারা যাওয়ার আগের দিন রাতে আমাকে বলেছিল, হরি, কাল ভোরে নদীতে মাছ ধরতে যাবি? একসাথে না গেলে আমার সাহস হয় না। কিন্তু আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। সে একাই গেছে, আর ফিরে আসেনি। হঠাৎ মনে হলো, আমাকে সে ডাকছে সেই দিনের অসমাপ্ত কথা বলার জন্য। কিন্তু ছায়া মানুষ কি বিনোদ হতে পারে? চাঁদের আলো হঠাৎ মেঘে ঢেকে গেল। চারদিকে এমন অন্ধকার নেমে এল যে নিজের হাতও দেখা যাচ্ছে না। আর সেই অন্ধকারেই ছায়াটা নড়ল। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, তারপর পুরো শরীরটা সোজা হয়ে দাঁড়ালো। যেন 2 হাত লম্বা, অসংলগ্ন ডালপালার মতো হাড় বেরিয়ে আছে। এবং চোখ দুটো, চোখ নয়, 2টা গর্ত। ভেতরটা একদম ফাঁকা, তলা দেখা যায় না। আমি পিছিয়ে আসতেই সেটা বলল, তুই আমাকে ছেড়ে দিয়েছিলি, তোর কারণে আমি মরে গেছি, আজ তুই আমার সঙ্গে চল। আমি চিৎকার করে উঠলাম, ছুটলাম গ্রামের ভেতর। পথে পড়ে থাকা শুকনো ডাল, ধারালো ঘাস, কিছুই পাত্তা দিই না। কিন্তু দৌড়াতে গিয়ে বুঝলাম, ওটা আমাকে অনুসরণ করছে। পিছনে পায়ের শব্দ নেই, কিন্তু গাছের পাতা কাঁপছে, ডাল ভাঙছে, যেন পায়ের বদলে বাতাসের মধ্যেই ও ভেসে চলেছে। দৌড়ে আমি নরেন কাকার বাড়ির সামনে পৌঁছে চিৎকার করলাম, কাকা, কাকা, দরজা খোলেন। নরেন কাকা দরজা খুলে বেরিয়েই বলল, তুই এই সময় বাইরে ছিলি? বলছিলাম তো, আয়েশখানার আশেপাশে যাস না। আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম। কাকারা লণ্ঠন নিয়ে বাইরে এল। কিন্তু আশ্চর্য, বাইরে কিছুই নেই। নিঃশব্দ, এমনকি পাতার আওয়াজও নেই। নরেন কাকা মাথা নেড়ে বলল, দেখছিস, ওরা কখনো নিজেদের আসল রূপ দেখায় না। তোকে অনুসরণ করছে,
কিন্তু এখন চাইলে ওরা হঠাৎ মিলিয়ে যাবে। কিন্তু সকাল হলে আবার আসবে। আমার বুক শুকিয়ে গেল। মানে, কাকা, ও আবার আসবে? জিতেন কাকা ধীরে বলল, ওর সঙ্গে তোর কোনো অপূর্ণ সম্পর্ক আছে কি? আমি সব খুলে বললাম, বিনোদের কথা, সেই নদীর ঘটনা। তখন নরেন কাকা যে কথাটা বলল, সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। যে আত্মার অনুশোচনা থাকে, সে জীবিত বন্ধুকে ডাকে, আর সেই ডাকে সাড়া দিলে তার সঙ্গে চলে যেতে হয়। কাকারা আমাকে ঘরে নিয়ে এল। লণ্ঠনের আলোয় আমি দাঁত কাঁপছে এমন অবস্থায় বসে আছি। নরেন কাকা বলল, আজ রাতে দরজা জানালা খুলবি না, বাতি নিভিয়ে রাখবি, আর যাই হোক, ডাক শুনে সাড়া দেবি না। মশা, গরম, কিছুই অনুভব করছিলাম না। কেবল মনে হচ্ছিল কেউ আমাকে বাইরে থেকে তাকিয়ে দেখছে। রাত বাড়তে থাকলো। হঠাৎ জানালায় ঠক ঠক শব্দ, 2 বার, 3 বার, তারপর সেই একই ডাক, হরি, দরজা খোল, তোর সঙ্গে কথা আছে। আমার শরীর ঠিক জমে গেল। চোখের পানি গড়িয়ে পড়ল। জিতেন কাকা ফিসফিস করে বলল, তুই চুপ থাক, কোনোভাবেই উত্তর দিবি না। ডাক এবার আরো কাছে এসে শোনা যাচ্ছে, যেন কান ঘেঁষে বলছে, আমি একা, হরি, তুই বের হ। হঠাৎ দরজায় সজোরে ধাক্কা। আমরা 3 জন চমকে উঠলাম। লণ্ঠনটাও কাঁপতে লাগলো। নরেন কাকা হঠাৎ নিচু গলায় বলে উঠল, ওটা তোর বন্ধু নয়, তোর বন্ধুর মুখ নিয়ে এসেছে অন্য কিছু, খুব পুরনো কিছু। দরজার ফাঁক দিয়ে হাওয়া ঢুকছিল, কিন্তু সেই হাওয়া অদ্ভুত ঠান্ডা, বরফের মতো। সবচেয়ে ভয়ঙ্কর হলো পরের মুহূর্তটা। জানালার নিচ দিয়ে কারো ছায়া সরে গেল, কিন্তু মানুষের ছায়ার মতো না, ডালের মতো লম্বা, টান টান। আমরা 3 জনই নিঃশ্বাস আটকে রইলাম। রাতটা আর কখনো শেষ হবে বলে মনে হচ্ছিল না। প্রায় ভোর 3টে নাগাদ সব শব্দ থেমে গেল। নরেন কাকা বলল, ও ফিরে গেছে, কিন্তু তুই বাঁচলি একটা কারণে, তুই প্রথম ডাকে সাড়া দিসনি। আমি বললাম, কিন্তু কাকা, এই আয়েশখানা আসলে কি? কেন এমন হয়? নরেন কাকা জানালো, 20 বছর আগে ওই চৌকিটা তৈরি হয়েছিল। চৌকির নিচেই গ্রামবাসীরা এক ডাকাতের লাশ চাপা দিয়েছিল। লোকটা নাকি খুব নিষ্ঠুর ছিল। গ্রামের সবাই মিলে তাকে ধরে মেরেছিল, কিন্তু গ্রামবাসী লুকিয়ে রাখার জন্য লাশটা পুঁতে দিয়েছিল। কিন্তু একটা বিপদ হয়ে যায়। ডাকাতের সঙ্গে মারা যায় তার ছোট ছেলে। ছেলেটা মায়ের জন্য কাঁদতে কাঁদতে ছুটে এসেছিল, আর গুলির আঘাতে মারা যায়। গ্রামবাসীরা ওই চৌকির নিচেই 2 দেহ চাপা দেয়। এরপর থেকেই মধ্যরাতে কেউ সেখানে বসলে ডাক শুনতে পেত। প্রথমে ডাক আসে শিশুর গলায়, তারপর বড় মানুষের গলায়। যাকে ডাকে তাকে নিয়ে যায় বলে কথিত আছে। এতদিন শুধু গল্প হিসেবে শুনতাম, কিন্তু সেই রাতে বুঝলাম, ওটা কেবল গল্প ছিল না। প্রায় ভোর 4টের সময় দূরে মোরগ ডাকল। জানালার বাইরে নরম আলো ফুটতে শুরু করল। জিতেন কাকা আমার কাঁধে হাত রেখে বলল, তুই আজ সকালেই বাড়ি ফিরে যাবি। আবার কখনো রাতের আয়েশখানায় যাস না।
ও জায়গা তোর ছায়াও চেনে। আবার ডাকবে। মনে হচ্ছিল গলা শুকিয়ে কাঠ। সারা শরীর কাঁপছিল। বাড়ি ফেরার সময় দেখলাম বটগাছের নিচে যে ছায়াটা দেখেছিলাম, সেই জায়গায় মাটির উপর হালকা ছাপ। যেন কেউ দাঁড়িয়েছিল, কিন্তু পা নেই, শুধু ডালের মতো চাপা দাগ। আর চৌকির নিচে মাটি একটু স্যাঁতস্যাঁতে, যেন ভেতর থেকে কেউ মাঝরাতে নড়াচড়া করেছে। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে হাঁটতে লাগলাম। আজ এত বছর পরও গরমের রাতে বাতাস বন্ধ হয়ে গেলে হঠাৎ যদি দূর থেকে পাতার শব্দ পাই, মনে হয় কেউ ডাকছে, হরি, শোন। তখন বুক কেঁপে ওঠে। জানালা বন্ধ করে দিই, কারণ আমি জানি ওটা বিনোদ নয়, ওটা সেই ডাকাত নয়, ওটা এমন কিছু যার জন্য অপেক্ষা করে থাকে, কারো নাম ধরে ডাকে, আর একবার সাড়া দিলেই তাকে নিয়ে যায় অন্ধকার মাঠের সেই আয়েশখানার নিচে। আমিও যদি প্রথম রাতে সাড়া দিতাম, আজ এই গল্পটা তোমাদের শোনাতে পারতাম না।